চার্চের চারপাশটা ঘুরে দেখলাম এবং পাশে একটা ছোট ঘর খুঁজে পেলাম, যেটার ভেতরে কিছু কাঠের বেঞ্চ রাখা আছে। ঘরটার কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি, সম্ভবত ওটা বাচ্চাদের প্রার্থনা ঘর হিসেবে ব্যবহৃত হতো। আমি ওখানে আশ্রয় নিলাম। আমার চোখ দুটো অনবরত চারপাশের অন্ধকারের উপর ঘুরছিল, কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা দেখার জন্য। তারপর পকেট থেকে ফোনটা বের করে আফরোজা আপুর নাম্বারে ডায়াল করলাম। একবার রিং হতেই ও পাশ থেকে উনি ফোনটা ধরলেন। আফরোজা আপু বললেন, ওর চোখে ফাঁকি দিয়ে বের হতে তোমার অনেক সময় লেগে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? ওনার কথাগুলো খুব অদ্ভুত ঠেকলো, যেন উনি দূর থেকে আমার প্রতিটা নড়াচড়া দেখতে পাচ্ছিলেন। আফরোজা আপু বললেন, আমি শুধু জানি, ব্যাস এটুকুই। আমি বললাম, ঠিক আছে, আমাকে বলুন ওনার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল। আফরোজা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নুসরাতের ওই বাসায় আসার ঠিক 3 মাস পর থেকে পেটের বাম পাশে ব্যথা শুরু হয়েছিল। শুরুতে ওটা খুব সামান্য ছিল, তাই ও পাত্তা দেয়নি, কিন্তু ব্যথাটা যখন আরো বাড়তে লাগলো, ও আরিফকে সবকিছু খুলে বলল। আরিফ ওকে নির্দিষ্ট একটা হাসপাতালে নিয়ে গেল চেক আপের জন্য। ওখানে ও শুনতে পেল ওর নাকি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। নুসরাত খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরিফ ওকে সান্ত্বনা দিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ছিল একটা চরম মিথ্যা কথা। ওইটাই ছিল নুসরাতের জীবনের ট্র্যাজেডি শুরু। ওনার কথাগুলো আমার মাথায় একদম গেঁথে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে লাইনটা হঠাৎ কেটে গেল। আমি স্ক্রিনের দিকে তাকালাম, নেটওয়ার্ক একদম গায়েব। কি হচ্ছে এসব? আমি আবার ওনার নাম্বারে ডায়াল করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমার কাছে খুব অদ্ভুত ঠেকলো, কি হলো ফোনটা? আমি ওটার আবার অন করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা চালু হতেই চাইলো না। স্ক্রিনে শুধু একটা সাদা ব্যাকগ্রাউন্ড ভেসে উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চরম বিরক্ত আর হতাশা নিয়ে ফিসফিসে উঠলাম, দূর, এখন এই ঝামেলাটা হতে হলো। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার ভেদ করে ভেসে এলো। ওখানে কে? একটা শক্তিশালী টর্চের আলো সরাসরি আমার মুখের উপর এসে পড়লো। আমি দেখলাম প্রায় 50 ঊর্ধ্ব বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আর বললেন, আপনি কে মা? আর এত রাতে এই নির্জন জায়গায় কি করছেন? উনি জিজ্ঞাসা করলেন। আমি আমতামতা করে বললাম, দুঃখিত আঙ্কেল, রাতে আমি একটা বিপদে পড়েছিলাম, তাই ভাবলাম সকাল হওয়ার আগ পর্যন্ত এই নিরাপদ আশ্রয়টুকুতে এই রাতটুকু যদি পার করে দেই। ভদ্রলোক আমার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করলেন। ওনার চোখে সন্দেহের আভাস ছিল। উনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই ওনাকে এখানে রাত কাটানোর অনুমতি দেওয়ার জন্য আমাকে সংক্ষেপে একটু বুঝিয়ে বলতে হলো। উনি বললেন, আমি এই চার্চের ফাদার, আপনি এখানে একদম নিরাপদ, চলুন ভেতরে চলুন, নয়তো এই কনকনে ঠান্ডায় আপনার সর্দি লেগে যাবে। উনি আমাকে ওনার কোয়ার্টারের ভেতর নিয়ে গেলেন। মিশন হাউসটি খুব একটা বড় ছিল না, তবে খুব পরিপাটি এবং আরামদায়ক ছিল। আমার ঠান্ডা কাটানোর জন্য উনি আমাকে 1 কাপ গরম চা দিলেন। ততক্ষণে ঠান্ডায় আর ভয়ে আমি দাঁতে দাঁত লেগে কাঁপছিলাম। আমি চায়ের কাপটা নিলাম এবং এক চুমুকেই বেশ কিছুটা গরম চা গলার নিচে নামিয়ে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আর ঠিক তখনই আমার শরীরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন টের পেলাম। হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে এলো। আমার প্রচন্ড ঝিমুনি আসছিল এবং চোখের পাতা দুটো ক্রমশই ভারী হয়ে আসছিল। আমি খুব দুর্বল গলায় বললাম, আঙ্কেল, আমার এমন কেন লাগছে? কিন্তু উনি কোনো কথা বললেন না। ওনার মুখের সেই রহস্যময় হাসিটা আগের মতোই বজায় রইল। উনি চায়ের সাথে কোনো ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছেন। ভদ্রলোক যে আমার চায়ের সাথে ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছেন, সেটা বুঝতে পেরে আমার শির দ্বারা আতঙ্কের একটা স্রোত নেমে গেল। আমি শেষ চেষ্টা হিসেবে সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি আবার ধপাস করে সোফার উপরই পড়ে গেলাম। আমার শরীরের সমস্ত উক্তি উবে